জ্ঞানব্যাপী মসজিদের একটা বিষয় যেটা সামনাসামনি এসছে সেটা হচ্ছে বৈজ্ঞানিক সমীক্ষার রিপোর্ট এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে রিপোর্ট বলছে যে জ্ঞানব্যাপী মসজিদের ভেতর হিন্দু দেবদেবীদের মতো চেহারার কিছু মূর্তি খুঁজে পাওয়া গিয়েছে এবং এরপর থেকেই নতুন করে একটা বিতর্ক দানা বাঁধছে, কারণ এখানে রিপোর্ট নিয়ে বেশ সন্দেহ প্রকাশ করেছে মসজিদ কমিটি। কি মনে করছে? দেখুন, আমি এসব নিয়ে কথা বলতে আর ভালো লাগছে না। দেশের মানুষের অন্ন বস্ত্র বাসস্থান নিয়ে আলোচনা হোক, এই মন্দির মসজিদ নিয়ে কথা বলতে ভালো লাগে না। আরে এ কথা বললে তো ওই মক্কার যে কাবা গৃহ, ওখানে তো আগে পৌত্তলিকদের পুজো হতো, আগে ওখানে ঠাকুর দেবতা থাকতো। মক্কার কাবা গৃহে জেনে নিন তো, খোঁজ দেখতো, যাকে আব্রাহাম বলা, ইব্রাহিম আলাইসাল্লাম, তার ছেলে ইসমাইল, তারা ওই কাবা গৃহকে পৌত্তলিকতা মুক্ত করে সেখানে একেশ্বরবাদের প্রচার করেছিলেন। আজকের কথা নয়, হাজার হাজার বছরের কথা। এখন তো এরকম ঘটনা তো আছে। আমি বলতে পারবো না জ্ঞানব্যাপীতে কী আছে। আসলে পাপি লোক গুচ্ছেটা দেখুন না, জ্ঞানব্যাপী না পাপি আমি জানি না কি মসজিদের নাম কি। জ্ঞানব্যাপী, ওই বাপি আর চারিদিকে পাপি। মন্দির মসজিদ কোথায় কী ছিল এগুলো তাকে তুলে রাখুন, এখন ওসব পরে ভাবা চিন্তা করা যাবে। এখন রাম মন্দির হয়েছে, ওটাকে হজম করুন। রাম মন্দিরটা যেন সুস্থভাবে চলে, মানুষ যেন ওখান থেকে পবিত্রতা পায়, মানুষের যেন শুদ্ধিকরণ হয়, এটা দেখুন। মানুষ বাঁচুক আগে, তারপরে মানুষের অন্ন বস্ত্র বাসস্থান। আমি আদালতগুলোকে মন্দির মনে করি, জানেন তো। আমি আদালতগুলো মন্দির মনে করি, আর আদালতের এই জাস্টিসগুলোকে পুরোহিত মনে করি। সেই মন্দির আর জাস্টিস, পুরোহিত, তারা যদি অপবিত্র হয়ে যায়, পাপী হয়ে যায়, জ্ঞান ব্যাপীতে যেতে হবে না, জ্ঞান ব্যাপীতে যেতে হবে না, পাপী হয়ে যাচ্ছে সমাজ। ওটা নিয়ে আগে ভাবুন, সমাজকে পরিশুদ্ধ করুন, নাহলে যুব সম্প্রদায় এরা বিপদগামী হবে, দেশ রসাতলে যাবে। মানুষকে বাঁচার আগে। ধন্যবাদ। এএসআই এর যে রিপোর্ট, সেখানে বলা হচ্ছে হনুমান, গণেশ এবং নন্দীর মতো মূর্তি জ্ঞানব্যাপীর মন্দিরে যে অলিন্দে দেখা গিয়েছে, এবং শুধু তাই নয়, অসম্পূর্ণ শিবলিঙ্গও সেখানে পাওয়া গিয়েছে। এবং এই রিপোর্ট সামনে আসতেই হিন্দু পক্ষ সরব হয়েছে। তাদের তরফে বিষ্ণু শঙ্কর জৈন দাবি করেছেন যে জ্ঞানব্যাপী থেকে যে সমস্ত দেবদেবীর ভাঙা মূর্তি পাওয়া গিয়েছে, তার থেকে বোঝাই যায় যে মন্দিরকে ভেঙে সেখানে মসজিদ তৈরি করা হয়েছে, যেমনটা নাকি রাম মন্দিরের ক্ষেত্রেও হয়েছিল। দেখুন, একটা কথা কি জানেন তো, এই মন্দির মসজিদ কোনটা কী ছিল আমি জানি না। যারা এক্সপার্ট তারা তদন্ত করুক, দেখুক, এবং ভারতের আইন কি বলে সে আইন অনুযায়ী তার মূল্যায়ন হোক। কথা ক্লিয়ার। আমি শুধু অন্য কথা বলবো, যে রাম মন্দির হয়েছে, টাটকা যেটা নিয়ে আমরা আলোচনা করেছি, রামের পক্ষে কারা, রামের বিপক্ষে কারা, কোন কোন হিন্দু রামে ব্যথা, কোন কোন হিন্দু রামের কথা শুনলে করে যাতা, আর কোন কোন হিন্দু রামের মধ্যে খুঁজে পায় জীবনের সার্থকতা। কি বললাম? কোন কোন হিন্দু রামের মধ্যে খুঁজে পায় তার নিজের জীবনের সার্থকতা, দেশের সার্থকতা, মানবতার সার্থকতা, দেবদেবীদের সার্থকতা, আর কোন কোন হিন্দু রামের নাম শুনলেই গায়ে লাগে ব্যথা। এইটা হিন্দু সমাজ আগে ঠিক করুন। হিন্দু সমাজের এখন প্রথম কাজ, রামকে নিয়ে তো খিল্লি হবে কেন, মজাটারটা হবে কেন, রামকে নিয়ে এত মেরুকরণ হচ্ছে কেন, এত বিভাজন রেখা তৈরি হচ্ছে কেন, এটাকে দূর করা। রাজ্যের বা দেশের যত পুরোহিত আছে যারা হিন্দু সমাজের লোক, তারা আগে ঠিক করুক যে মর্যাদা পুরুষোত্তম রামকে কী করে সম্মান দেওয়া যাবে। তাকে যারা অসম্মান করছে, হিন্দু ধর্মের যারা রক্ষক, তারা ঠিক করুক তার মোকাবেলা কীভাবে করবে, এইটাই করুক। তারপরে জ্ঞানব্যাপীতে যাবে, আরও অনেক জায়গায় যেতে পারে। ধন্যবাদ। এবার নাম রয়েছে অভিনেতা মিঠুন চক্রবর্তীর, এবং মিঠুন চক্রবর্তী পদ্মভূষণ পাওয়ার পরেই কটাক্ষ শুরু করেছে তৃণমূলের যিনি মুখপাত্র রয়েছেন কুণাল ঘোষ, তিনি তার এক্স হ্যান্ডেলে দাবি করেছেন যে অভিনয় স্বীকৃতির জন্য নয়, আসলে 2014 পর যে কোনো সময়ই তিনি এই পদ্মভূষণটা পেতে পারতেন। এখন তৃণমূলের সঙ্গে বেইমানি করা এবং কুৎসা করার জন্য এটা বিজেপি তাকে পারিশ্রমিক দিচ্ছে। দল বদল করে কৃতজ্ঞতার মোড়ক খুলে ভাড়া করার নটাঙ্কির পুরস্কার পাচ্ছেন মিঠুন। কে বলেছেন এটা বলছেন তৃণমূলের যিনি মুখপাত্র কুণাল ঘোষ। আমার নাম এই বাংলায় থাকতে আর বাঙালি হয়ে থাকতে ভালো লাগছে, জানেন তো। এত নির্লজ্জ জনজাতি হয়ে গেল, এটা এত কাংলার জাতি হয়ে গেল, কাংলার জাতেরা। বাঙালির প্রধান কাজ কি? 1 নম্বরের কোশ্চেন, বাঙালির প্রধান কাজ বাঙালি সমাজে যারা যোগ্য, যারা দক্ষ, তাকে পা টেনে নিচে নামানো, পা টেনে নিচে নামানো হচ্ছে বাঙালির প্রধান কাজ। আর ঈর্ষা আর কি অসম্মান করা, গালাগাল দেওয়া, যোগ্য মানুষকে দুচ্ছাই করা, আর তাদের নিয়ে ট্রোল মিম করা, এটা বাঙালি জাতির মনে হচ্ছে বৈশিষ্ট্য হয়ে গেছে। বিটু চক্রবর্তীর মতো লোককে অপমান করে যায়। যখন ভারতবর্ষের সিনেমা জগৎ
বাঙালি বলতে রসগোল্লা টাইপের হিরো ভাবতো, রসগোল্লা হিরো। এই আমাদের কাছে কি দুটো আম পেরেছি, তুই পেরেছিস রামু, ঠাস ঠাস ঠাস, এটা হিরো বাংলা সিনেমা। সে হিন্দি থেকে 80টার টপে। বিটু চক্রবর্তী বলেছিল, প্রথম দেখিয়েছিল বাঙালিরা নাচতে জানে, রাফ টাপ হয়ে লড়াই করতে জানে, সব ধরনের সিনেমা অভিনয় করতে জানে এবং নাচ গানে গোটা বিশ্বের বিস্ময় হতে জানে। ভারতবর্ষের ডিস্কো ডান্সার থেকে আরম্ভ করে এই যে আধুনিক নাচের পদ্ধতি প্রকরণ, প্রথম হিন্দি সিনেমা যিনি এনেছিলেন তার নাম শ্রী বিঠু চক্রবর্তী। যাকে অনুকরণ করে, যাকে অনুসরণ করে গোটা বোম্বের ফিল্ম ইন্ডাস্ট্রি পরিচালিত হয়েছিল। ভারতবর্ষে যতগুলো অভিনেতা অভিনেত্রী আছে, বিঠু চক্রবর্তী তাদের মধ্যে অন্যতম, যাকে গোটা ওয়ার্ল্ডে চেনে। রাশিয়ায় যান, ভারতবর্ষের নাম বলে মিঠুনের নামটা আগে বলবে, এই মিঠুনকে চেনেন? তার ডিস্কো ডান্সারের গান সকলে জানে, ঝিমি 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 আজা আজা আজা, সবাই জানে। কি করে? গোটা এশিয়া মহাদেশে তার পুজো হয়, পুজো গোটা এশিয়া মহাদেশে। পৃথিবীর বিভিন্ন দেশে রাজ কাপুরের সাথে যদি কার নাম উচ্চারিত করা যায়, যার পরিচিতি আছে, তার নাম হচ্ছে বিঠু চক্রবর্তী। বিঠু চক্রবর্তী অতি অন্তজ প্রান্তিক পরিবার থেকে এসছে, অনেক লড়াই করে সে এই বলিউডে গেছে। তার একবেলা খাওয়া হতো না। কদিন আগে স্কটিশ চার্চ কলেজে একটা অনুষ্ঠানে, উনি স্কটিশের প্রাক্তনী, আমি ওই কলেজের প্রাক্তনী, কোথাও একটা সম্পর্ক আছে, একটা আবেগ আছে। আমি আবেগকে দূরে রেখে বলছি, আমি জানি ওনার জীবনী দেখেছি, কি সীমাহীন লড়াই করে তিনি তার দখল করেছিলেন জায়গা। বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অত সহজে কোনো বাঙালি জায়গা পায়নি, তার ধারে কাছে কোন বাঙালি আছে? বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে মাথা উঁচু করে রাজ করে গেছে, সুপারস্টার হতে পেরেছে, অমিতাভ বচ্চনের সাথে কাঁধে কাঁধ দিয়ে লড়াই করে তার জায়গা দখল করতে পেরেছে। একটা বাঙালি নাম বলুন, তিনি সেই বাঙালি। খাবার জুটতো না, রাস্তায় শুতো অনেক সময়। মৃণাল সেন তাকে আবিষ্কার করতে পেরেছিল, মৃণাল সেন প্রথম তাকে মৃগয়ে আবিষ্কার করতে পেরেছিল। মৃণাল সেনের চোখে তিনি জৌরির চোখে তাকে আবিষ্কার করেছিল। সেই মিঠুন চক্রবর্তী, যে মিঠুন চক্রবর্তী থ্যালাসেমিয়া হয়ে রোগীদের জন্য এই বাংলায় সবচেয়ে কাজ করেছেন, থ্যালাসেমিয়া রোগীদের জন্য। যে মিঠুন চক্রবর্তী কোভিডের সময় অকাতরে দান করেছেন, হ্যাঁ অনেক সময় গোপনে, অনেক সময় গোপনে, আমি জানি না। সেই মিঠুন চক্রবর্তী যখন দিদির সঙ্গে ছিল কত মধুর ছিল, দিদির সঙ্গে যখন ছিল মিঠুন কত মধুর ছিল। এখন হয়ে গেল বিধুর, বেদনা বিধুর, আর নেই মধুর। এই কি নোংরা রাজনীতি। আচ্ছা আমি ম্যাডামকে জিজ্ঞেস করি, আচ্ছা কুণাল বাবু জিজ্ঞেস করি, আচ্ছা কুণাল বাবু যখন অমিত শাহর সাথে মাখো মাখো, তখন বলেনি তো সৌরভকে কাছে ডাকো? যখন অমিত শাহর সাথে তার ছেলের সাথে মাখো মাখো, তখন কখনো তো বলেননি এই সৌরভকে কাছে ডাকো। এখন সৌরভকে কেন কাছে ডাকছে না? তো যে শাহরুখ খান ছিল আপনার ব্র্যান্ড অ্যাম্বাসাডার, সে ছিল মালিক, আর সৌরভ ছিল তার কর্মী, ক্যাপ্টেন ছিল, কাজ করতো, বেতন পেত। সেই সৌরভ হয়ে গেল ব্র্যান্ড অ্যাম্বাসাডার, মালিকের কাছ থেকে কর্মী ছিনিয়ে নিল পদ। কবে ছিনিয়ে নিল? যখন তার পদ হারালো, যখন ক্রিকেটের সর্বোচ্চ, ভারতের সর্বোচ্চ পদ হারালো, যখন অমিত শাহ জয়ের সাথে সম্পর্ক অনেকটা ছিন্ন হলো, তারপরে স্পেনে গেল, অনুপ্রাণিত হলো, শালবনীতে ইন্ডাস্ট্রি করলো, ক্রিকেটার উদ্যোগপতি হয়ে গেল, শিল্পপতি হয়ে গেল। তারপরে সেই ক্রিকেটার আপনাদের আপন হয়ে গেল। তাকে যদি ভারতরত্ন দিত আপনি না বলতেন না, যার বাংলার মানুষের জন্য কোনো ক্রিকেট খেলা ছাড়া কোনো অবদান নেই, মানুষের পাশে দাঁড়ানোর ইতিবৃত্ত মিঠুনের ধারে কাছেও না। ভাবতে অবাক লাগছে, মিঠুনের তো এই অ্যাওয়ার্ডটার বেশি পাওয়া অনেক আগে পাওয়া দরকার ছিল। মিঠুনের ভারতরত্ন পাওয়ার জন্য এনটাইটেল, ভারতরত্ন। কোটি কোটি মানুষের অ্যাওয়ার্ড সে অনেক আগেই পেয়ে গেছে। ভারতবর্ষে কোনে কোনে মাননীয় বলি আপনাকে চেনে না, মিঠুন চক্রবর্তীকে চেনে। যান বিহারের উত্তরপ্রদেশের প্রত্যন্ত গ্রামে যান, দেখবেন মিঠুনকে চেনে। হ্যাঁ আম লোক, আপনি যে মা মাটি মানুষের কথা বলেন, ওই মা মাটি মানুষের যারা মানুষ, সেই গরিব অসহায় মানুষরা মিঠুন চক্রবর্তী বলে রোমাঞ্চিত হয়ে ওঠে। ভারতবর্ষের সিনেমাতে তিনি মাইলস্টোন, যার অসাধারণ একটার পর একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড রয়েছে, তিনি ইন্টারন্যাশনাল ক্ষেত্রে কৃতিত্ব দেখিয়েছেন। তেমন একটা লোককে
এতদিন পরে পদ্মভূষণ দেওয়া হচ্ছে, তাতেও আপনাদের আপত্তি? আচ্ছা একটা কথা বলি, যখন পদ্ম অ্যাওয়ার্ড নিয়ে প্রশ্ন তুলেছে, আমি আরও কিছু কথা বলবো। এই নরেন্দ্র মোদীজি, তার দল যাই হোক, কেন্দ্র সরকারের তিনি একমাত্র আমি মুখ দেখলাম তার আমলেই অন্তজ প্রান্তিক সাধারণ মানুষদেরকে পদ্মশ্রী দেওয়া হচ্ছে। 5 জন এই পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী পেয়ে, যাদের নাম কেউ জানতো না, 2-1 জনকে চিনত, রুদ্রপালকে চিনত, কাহারকে চিনত কে, ওই যে বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল, নামটা জানতো না কেউ। ওই যে বেগম, যে আমি নাম বলতে পারছি না, সে নকশি কাঁথার কাপড় তৈরি করে, নকশি কাঁথা স্টিচিং করে, স্টিচিং আর্ট, সেই মুসলিম বেগম, তাকলিনা বেগম না কি নাম, তাকে কে চিনত? তাকে পদ্মশ্রী খুঁজে দিয়েছে নরেন্দ্র মোদীজি। নরেন্দ্র মোদী অন্তজ প্রান্তিক মানুষদেরকে টেনে টেনে এনেছে। ওই বেগম কি তৃণমূল বিজেপি পার্টি করে? এই কাহার কি বিজেপি পার্টি করে? এই রুদ্র কি বিজেপি পার্টি করে? আর যারা যারা পেয়েছেন, সেই কি দাদু, সে কি বিজেপি পার্টি করে? এরা তো কেউ পার্টি করে না, এরা লেমে নিজের নামটা লিখতে পারে না, ঠিক মতো নিজের নামটা লিখতে জানে না। তাদেরকে মোদিজি খুঁজে খুঁজে তাদেরকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দিয়েছে, গর্ব লাগে না? এই কাজী মাসুম আক্তার ৭৬ বছরের স্বাধীনতার পর ইতিহাসে শিক্ষা সাহিত্যে প্রথম একমাত্র মুসলিম, আমি প্রথম পদ্মশ্রী পেয়েছিলাম। এত তো সরকার ছিল, আপনিও তো কেন্দ্র সরকারের মন্ত্রীতে ছিলেন, রাজ্যে কি একটা যোগ্য মুসলিম খুঁজে পাননি আপনি? উত্তর দিন, একটা যোগ্য মুসলিমকে আপনি খুঁজে পাননি? গুরুত্ব দিন। ৭৬ বছরের ইতিহাসে পশ্চিমবঙ্গে একটা যোগ্য মুসলিম জন্মায়নি। প্রথম কেন হলেন কাজী মাসুম আক্তার। আমি 2020-তে আমাকে সম্মানিত করলেন, এবং ভারতবর্ষের ইতিহাসে শিক্ষা সাহিত্যে সম্ভবত সবচেয়ে কম বয়সে আমি পেয়েছি। কেন? আপনি আমাকে চিনতে পারেননি? আপনি বাকিবুলকে চিনতে পারেন, আরাবুলকে চিনতে পারেন, শাহজাহানকে চিনতে পারেন, কাজী মাসুমদের চিনতে পারেন আপনি? আর একজন সমাজসেবী পেয়েছে, এবার আর একজন মুসলিম পেয়েছে। আপনি তো মুসলমানদের দুধের গাই বলেন। মোদিজি তাদের সম্মান দেয়, মর্যাদা দেয়। শুন, শিখুন, দেখুন, জানুন। কি বললাম? আপনার চোখে মুসলমানরা শুধু ভোট ব্যাংক, দুধের গাই, রসলো আম। হে মুসলমান ভাইরা, নির্লজ্জ জনজাতি আপনারা, আপনারা নির্লজ্জ জনজাতি। আপনাদের চেতনা এখনো ফেরেনি না। মাসুম আক্তারকে আপনার বিজেপি লাগে নাকি? নাকি যে অ্যাম্বুলেন্স ম্যান, যে অসহায় রোগীদেরকে ভালো করেছিল, তাকে যে পদ্ম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল উত্তরবঙ্গের, তাকে কি বিজেপি লাগে? না এই বেগম যে পেয়েছেন, বেগম, এ কি বিজেপি করে নাকি? এরা আম লোক, সাধারণ লোক, তাদের অসাধারণ কীর্তি রয়েছে। সেই কীর্তি কাহিনী আপনি জানেন না, মোদিজিরা জানেন। দিল্লি থেকে তারা জেনে গেল যে বাংলায় ঐশ্বর্য আছে। আপনার গর্ব হয় না? বাংলা 11 জনকে পদ্ম অ্যাওয়ার্ড দিয়েছে, রেকর্ড, ভারতের ইতিহাস হয়নি। আমার যদি তথ্য ভুল না হয়ে থাকে, ভারতবর্ষের স্বাধীনতার পরে ইতিহাসে একটা রাজ্য থেকে একই বছরে 11 জন পদ্ম অ্যাওয়ার্ড পাচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে যেটা পেলো, এটা রেকর্ড, এটা ইতিহাস। এটা বাংলার গুণী লোকদেরকে খুঁজে খুঁজে বের করেছে, যার মধ্যে 7 জন আর্টে পেয়েছে, আর্টে, কলায় 7 জন, 1 জন পেয়েছে সমাজসেবায়, আর 2 জন পেয়েছে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে, আর 1 জন পেয়েছেন আমাদের জনসেবায়, মানে ওই পলিটিক্যালি আর কি যাকে বলে, পাবলিক অ্যাফেয়ারে পেয়েছেন। তা পেয়েছে তো, 11 জন পেলো। আপনার তো আনন্দ করা উচিত। আপনি তো বলেন রাজ্য পিছিয়ে নয়, এগিয়ে। এটা তো এগিয়ে থাকা, এটা তো পশ্চিমবঙ্গকে এগিয়ে রেখেছে ভারত সরকার। আপনাকে তো একটার পর একটা অ্যাওয়ার্ড দেয়। যখন আপনি কিছু ভালো কিছু করেন, তখন কেন্দ্র সরকারের পক্ষ থেকে আপনাকে স্বীকৃতি দেওয়া হয়, রিকগনাইজ করা হয়, অ্যাওয়ার্ড দেওয়া হয়। তখন তো বলে এই তো কেন্দ্র আমাদের রাজ্যকে এত অ্যাওয়ার্ড দিয়েছে। তো যখন কেন্দ্রের কিছু ভালো দেখতে পান, তখন আপনার অ্যাওয়ার্ড দিতে ইচ্ছা করে না? মানে আপনাকে যখন কেন্দ্র স্বীকৃতি দিতে পারছে কোথাও কোথাও, রাজ্যে যখন কেন্দ্রের সম্মান হয়, যেমন সামরিক বাহিনীতে, সামরিক শক্তিতে ভারত এখন 4 নম্বরে, জিডিপিতে ভারত এখন 5 নম্বরে, এগোচ্ছে তো। কোথাও কোথাও ভালো তো কিছু আছে, আপনি খারাপ খুঁজে পাচ্ছেন, একটাও ভালো দেখতে পাচ্ছেন না। তাই বিটুলকে অসম্মান করতে হবে? বিটুলকে অসম্মান করলে গোটা বাংলার মানুষ গর্জে উঠবে, কারণ তিনি হৃদয় আছেন গোটা বাংলার মানুষের, গোটা ভারতবর্ষের মানুষের, গোটা এশিয়া মহাদেশের মানুষের, গোটা পৃথিবীর। আপনি কার সাথে কার তুলনা করছেন? আপনি কে মশাই? যে রামমোহন বিদ্যাসাগরকে ছোট করতে চেয়েছিল, জানেন রামমোহন বিদ্যাসাগরের বিরুদ্ধে ছিল বেশি লোক, পক্ষে ছিল কম লোক।
যে স্বামী বিবেকানন্দকে চরিত্রহীন পর্যন্ত বলতে আটকায়নি, কার চরিত্রহীন বলে বলতে, যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে তোজোর কুকুর বলা হয়েছিল, সেই নেতাজি আজ কোথায়, সেই স্বামীজি আজ কোথায়, সেই রামমোহন আজ কোথায়, সেই বিদ্যাসাগর আজ কোথায়? আপনি প্রমাণ করছেন বিদ্যুৎ চক্রবর্তীকে অপমান করে যে আপনি কোথায়, আর ইতিহাস বলে দেবে সেই বিদ্যুৎ চক্রবর্তী কোথায়, আমাদের মহাগুরু বিদ্যুৎ চক্রবর্তী। ধন্যবাদ। একটা শেষ প্রশ্ন করব স্যার, সেটা হচ্ছে যে দুর্ঘটনার কবলে পড়েছিলেন, মানে প্রত্যেকবারই যেরকম ভোটের আগে ঘটনা ঘটে থাকে সেরকমই আবার একটি ঘটনার কবলে পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি বলেছেন যে এই দুর্ঘটনা কতটা ভয়াবহ ছিল সেটা তিনি নিজের মুখে বেশ গুছিয়ে বলেছেন, এবং বললেন যে একটা গাড়ি প্রায় 200 কিলোমিটার/আওয়ার স্পিডে তার কনভয়ের মধ্যে ঢুকে যায় এবং গাড়িটা তাকে প্রায় ড্যাশ করে দিত, পুরো মরেই যেতাম আমি ওখানে। কি বলবেন এই বিষয়ে? আচ্ছা, এর আগে ভোটের আগে 21 ইলেকশন আগে পায়ে কি হয়েছিল না একটা, হ্যাঁ, আচ্ছা এটা 24 ইলেকশন 2 মাস পরে, খুব বাজে হচ্ছে, খুব নাইনসাফি। এই গাড়ি কোম্পানিকেও দেখা দরকার, গাড়ি কোম্পানিগুলো, এই গাড়ির মধ্যে কিছু ভূত আছে মনে হচ্ছে। আর কে মারছে বলুন তো? এর মধ্যে বিজেপি চক্রান্ত থাকতে পারে। ইডি নেই তো, ভাই ইডি নেই তো, কি আছে এটা দেখতে হবে। দিদির এটা শরীর টরীর খারাপ হচ্ছে, তিনি আমাদের মুখ্যমন্ত্রী, বিপুল জনাদেশ পেয়েছেন, তিনি আমারও মুখ্যমন্ত্রী, তার শারীরিক সুস্থতা কামনা করছি। কিন্তু একটা কথা বলবো দিদি, আপনার হাতে পায়ে চোট নিয়ে ভাববেন না, আপনার মাথায় চোটটা নিয়ে ভাবুন, আপনার ব্রেনে কোনো গন্ডগোল আছে না এটা নিয়ে ভাবুন। আপনি যে ভুলভাল কথাবার্তা বলছেন, আপনি কথা বললেই ঠাট্টা হচ্ছে, খিল্লি হচ্ছে, হাসি হচ্ছে, মস্করা হচ্ছে, যুব সম্প্রদায়ের কাজ নেই, বেকার, কিন্তু আনন্দ পায় আপনাকে দিয়ে, সারাদিন ধরে টোল করে, কত সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাই, আপনিও নিশ্চয়ই আনন্দ পান, আপনার নিশ্চয়ই হাতি লাগে। আপনার মাথার ট্রিটমেন্টেরও দরকার আছে, আপনার বয়স হচ্ছে, কেউ কেউ বলতে চাইছে পরোক্ষভাবে যে আপনি মেন্টালি রিটায়ার্ড, তাই তো অভিষেকবাবু বলেছেন যে তরুণদের লাগবে, 70 বছর বয়স তারা কি কাজ করবে, তো আপনার তো 70 বছর 75 বছর বয়স, ওটা থেকে আপনাকে কি করলো নাকি? আর তরুণ তিনি 36 বছর বয়স, জনজরে তাকে লাগবে বলছে তো, তৃণমূলে শুধু তরুণ তরুণ তরুণ। আসলে ইঙ্গিতপূর্ণ কথা এটা, হয়তো 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 আমি জানি না, এটা ঈশ্বর জানে, আমিও কোথায় জানো বলুন, কিন্তু আমাদের না কিরকম একটা মন বলে দেয়, বুদ্ধি টুদ্ধি একটু হয়তো হয়েছে, যাই না। ওই যে বলছে না, ওটা সব মানুষের রিটায়ারমেন্ট হয়ে গেছে বলে মনে করছে কেউ কেউ, ঘরের লোক মনে করছে না তো আবার। তাই ডাক্তার দেখান, ভালো সাইকিয়াট্রিক দেখান, ভুলভাল বকা বন্ধ করুন, আর লেখালেখি বন্ধ করুন। আপনাকে পশ্চিমবঙ্গের লোক কবি হওয়ার জন্য ভোট দেয়নি, এপাং ওপাং ঝপাং লেখার জন্য ভোট দেয়নি, ওটা রবীন্দ্রনাথের যে ভালো লেখা আমি জানি সেটা, কিন্তু তার জন্য ভোট দেয়নি। আমি স্বীকার করছি রবীন্দ্রনাথের কোনো কবিতা, গীতাঞ্জলির কোনো কবিতা, একটি কবিতাও আপনার ধারে কাছে নয়, এপাং ওপাং ঝপাংয়ের চেয়ে ভালো কবিতা 100 বছর হয়নি, এটা মানছি, এটা মানছি, কিন্তু এইটার জন্য তো লোক ভোট দেয়নি আপনাকে। আপনি কি কাব্য করেন, প্রবন্ধ লেখেন, নাটক করেন, নাট্যকার, গীতিকার, ভাষাবিদ, কত সব আছে, সঙ্গীতকার, গায়িকা, নায়িকা নয় তো, নায়িকাটা নয় আর কি, আসলে কী আছে, সবগুলোর জন্য, চিত্রকর, সুভাষচন্দ্র বলেছে, ওরে বাবা চিত্রকর, এবং সুদীপ্ত কত টাকায় কিনেছে, কত টাকা এখন কে কিনছে বলুন তো? এই আপনি কেনেন, আপনার তো টাকা, আপনি 2 পয়সা সাংবাদিক, 2 পয়সা সাংবাদিক কোথাকার, দিদির বিরুদ্ধে বলছেন ধরে লাগাবো ঢুকে দেবো, 2 পয়সা সাংবাদিক। আপনাকে এর জন্য কি ভোট দিয়েছিল? আপনাকে তো এর জন্য ভোট দেয়নি দিদি, আপনি এগুলো কিচ্ছু করতে হবে না, যা পারেন ঘরে করুন, বাইরে দেখাবেন না, ঘরে দরজা বদল করুন সব। ভোট দিয়েছিল সুশাসনের জন্য, মানুষের অন্নবস্ত্র বাসস্থানের জন্য, মানুষের সুখের জন্য, শান্তির জন্য, সমৃদ্ধির জন্য, বাংলার মানুষ আনন্দে থাকবে, সুখে থাকবে, নিশ্চিন্তে থাকবে, আর মানুষ চাকরি পাবে, শিক্ষা পাবে, আর মর্যাদা পাবে। এইগুলো পাচ্ছে কি? এইগুলোর জন্য ভোট দিয়েছে, এই কথা বলে আপনি ভোট পেয়েছিলেন। আর দুধেল গাইদের উন্নতি হবে, তাদের চাকরি হবে, বাকরি হবে, শিক্ষা হবে, মর্যাদা হবে, এমপাওয়ারমেন্ট হবে, এর জন্য। দুধেল গাইদের জন্য শাহজাহান তৈরি করে দিয়েছি, এই জন্য নয়। মুসলমানদের জন্য নজরুল আকামি করে দিয়েছি, এর জন্য নয়। হজ হাউস করে দিয়েছি, এর জন্য নয়। ইমামদের ভাতা দিয়েছি, এর জন্য নয়। জল পড়া, পানি পড়া, তেল পড়া করতে দিয়েছি, এর জন্য নয়। ইনশাল্লাহ কোথাও মাথা কাপড়, এর জন্য নয়। এর জন্য আপনাকে মোল্লারা ভোট দেয়নি, তাদের পেটের খিদে দূর করার জন্য দিয়েছিল, তাদের চাকরির জন্য, শিক্ষার জন্য, ক্ষমতার জন্য, মর্যাদার জন্য, সুরক্ষার জন্য দিয়েছিল। আপনি শুধরে যান, একদম কবিতার কথা বলবেন না। এপাং ওপাং ঝপাং আপনি যেটা তৈরি করে দিয়ে গেছেন,
এটা 500 বছর পৃথিবীতে থাকবে। এটাকে বিভিন্ন ভাষায় অনুবাদ করা হবে, ইংরাজি, ফ্রেঞ্চ, জাপানিজ, সমস্ত ভাষায়। আপনি একটা লেখা দিয়ে অমর হয়ে যাবেন, আপনাকে লেখালেখি করতে হবে না, আপনি মানুষের কথা ভাবুন। আর আপনার দলের যারা ভুলভাল বকছে তাদের বকাটা বন্ধ করার জন্য নিউকোল প্লাক্স কিনুন আর মুখে চাপটে দিন। ধন্যবাদ।